প্রায় দীর্ঘ 1 ঘন্টা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছি। আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণ করার জন্য কি কি করণীয়, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে যে দীর্ঘ সময় সংগ্রাম জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ শুধু পতনই হয়নি, তাদের নায়করা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে, নির্বাচনের সর্বত্র আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন। আপনারা জানেন প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছে। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয় সংস্কার করবেন, যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং স্বৈরাচার, নির্বাচন প্রস্তাবিত হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্ব মানে আনন্দঘন একটি নির্বাচন। কিন্তু আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানি। প্রথম যে রিফর্মস সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 বছর অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয়ে ঐকমত্য পোষণ করেছি সব দল, এবং মেজর ইস্যু ছিল 19টি। 2-1টি দল কোনো কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু সবসময় মোর দেন 2/3 দল একেবারেই নিঃশর্ত ঐকমত্য পোষণ করেছে। নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তিও দিতে পারে, এটা তার রাইটস আছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, ব্যর্থ হয়। সহজে বোঝার জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে 3 বিচারপতির বেঞ্চ হয়, আপনারা জানেন। অনেক সময় 2 বিচারপতি যদি একমত হয় সেটা রায় হিসেবে বিবেচিত হয়, আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড অন। এই জন্য যে 19টা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি, এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের যে 19টি সেই বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐকমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিফর্মসটা পরের সরকারই উদ্যোগ নিতে ব্যর্থ করতে পারে। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি, করে যাচ্ছি, এবং এই আগেই বাস্তবায়ন হবে এটাই তো স্বাভাবিক দাবি। আমি প্রায় বলি ইমানের 3 অংশ। এক হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া,
হৃদয়ে ধারণ করা, কার্যে পরিণত করা, এই তিনটে হলেই ঈমান পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারও তিনটি অংশ। একটি অংশ ঐকমত্যে পৌঁছা, 2 নম্বর হচ্ছে এটার আইনি ভিত্তি দেওয়া, আর 3 নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা, এর আলোকে এই কার্যক্রম পরিচালনা করা। তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐকমত্যে পৌঁছেছি, কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে 2-1টি দল বাধা দিচ্ছে, একমত হচ্ছে না। আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্লবের পরে আমরা আরও অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়া, জীবন দেওয়া, এটা অর্জন হবে শূন্য, অর্থহীন হয়ে যাবে। এবং জুলাই শহীদদের প্রতি, রক্তাক্তদের প্রতি, বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা করা। আমরা এই ব্যাপারকে স্পষ্ট বলে আসছি, আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। 2, বিচার দৃশ্যতা। উনি যা বলেছেন যে নির্বাচনের আগেই কিছুটা বিচার হয়ে যাবে, আমরা বলেছি অসুবিধা নাই, বিচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একদিনেই সব বিচার হবে না, কিন্তু বিচার অব্যাহত রাখতে হবে, সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। 3 নম্বর, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এটা উনি বলেছেন। আমরা ওনার বক্তব্যের নীতিগতভাবে একমত হয়ে কার্যকারিতার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছি। আমরা বলেছি যে বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশি শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীলনকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রস্তুতি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা পূর্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। 2, আমরা বলেছি যে 5ই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল, ঘোষণা, সেই ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষিত হয়নি, অসম্পূর্ণ। সেখানে কতিপয় বিষয়কে প্রাধান্য দিয়েছে, কতিপয় বিষয়কে তারা অ্যাভয়েড করেছেন এবং সেটা নিরপেক্ষতা হারিয়েছিল এবং এটা অসম্পূর্ণ ছিল। 3, আমরা বলেছি যে একই দিন বিকালে আরেকটা টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে চাপে পড়ে ওই দিনেই তাকে ঘোষণা করতে হয়েছে। কারণ 2টা মেজর ইস্যু, একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন, এটা খুব ইম্পর্টেন্ট, জাঁকজমক করেছি, তাহলে সেই দিনেই আবার সন্ধ্যায় আরেকটা জাতীয় বক্তব্য রাখার কি প্রয়োজন ছিল। এখানে কোনো একটা চাপ আছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে, আমরা এটা আমাকে বলছি। 3 নম্বর হচ্ছে সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, দ্বিমত নাই, কোনো কনফিউশন নেই। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলি, যেটা বাস্তব, তখনই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না, ষড়যন্ত্র করছি। এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার। এখন উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের, আমি কি বলবো, এক ধরনের ভুল সিদ্ধান্ত। কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, তারা নির্বাচনে দিয়ে গেছে।
আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, সেটা আমরা এর জন্য লড়াই করছি, দাবি করছি। আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে। এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে, কারণ একটি দলকে অফেন্সিভ রাখা হয়েছে আর আমাদেরকে ডিফেন্সে দিয়েছে। আমি তোমাকে বলেছি এখানে লেভেল প্লেইং ফিল্ডের যে ইস্যুটি এটা ক্ষুণ্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে, নির্বাচনের আগেই ঠিক করতে হবে। আমরা পিআরের ব্যাপারে কথা বলি। এখন 31টি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যমত্য কমিশনে রিফর্মসে ছিলাম, এর ভিতরে 25টি দল পিআর চায়, যেমন বামপন্থী দলগুলো পিআর চায়, ইসলামী দলগুলো পিআর চায়। তার বাইরেও যে সমস্ত দল আছে, যেমন নূরের দল আছে, এবি পার্টি আছে, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, এরা সকলেই পিআর চায়। সুতরাং আমরা বলেছি পিআর এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে, যারা মেজরিটির মানুষকে প্রতিনিধিত্ব করে। আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে, অনেক দল আপার হাউসে পিআর চায়, আর আমরা এবং আরও কয়েকটি দল আমরা পুরাটাই পিআর চাই, আপার হাউস লোয়ার হাউস, এখানে পার্থক্য, কিন্তু পিআর সকলে আমরা চাই। সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিআর চায়, এই একটি কারণে। আর গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি, কেন্দ্রে না আসার দিতে যাওয়া, মানে কালো টাকার প্রভাব, দিনের ভোট রাতে হয়ে যাওয়া, এই সকল অভিজ্ঞতায় আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। নাহলে আগের মতোই কেন্দ্র দখলিতে থাকবে, আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন থাকবে। সুতরাং এটাকে থামানোর জন্য একটি নতুন পদ্ধতি, যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না, কালো টাকার বিষয় হবে না, জোর জবরদস্তি হবে না। আমরা বলছি যে এই বিষয়ে যদি একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে, ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে। কারণ দুটো পদ্ধতি এখন, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল যেটা আমরা করছি, আর একটা আমরা পিআর পদ্ধতি। তো দুটো পদ্ধতি মাঠে আছে, তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতে হবে, এটা নিয়ে তো একটা ঐকমত্য হইতে হবে, বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে। এখন আমরা মেজরিটি পিআর চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনের ট্রেন যদি চলে যায়, আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়াটা একটু সংকুচিত হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা ট্রেন মিসও করে ফেলতে পারি, কিন্তু ট্রেন ছাড়া দিতে আমাদের বুদ্ধি রাখে। আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আছে, তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলোর সকলে মিলে একটা সমাধান করতে হবে এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমেই নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আরও আশঙ্কার কথা বলছি। আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল, আমাদের ফসল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক, তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি পড়ে গেল, সেটা ভিন্ন কথা। লক্ষ্য করে যেভাবে হামলা করেছে, এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না, দুঃখজনক বললে কাবার হয় না, অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে। এত বাজে একটা ঘটনা ঘটছে, আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি এবং এটার যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিনভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা শেষ করি নাই, ধৈর্য একটা থাকলে ভালো হয়। আমরা এর জন্য বলছি যে এই যে লক্ষণটি, যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগেই পরিস্থিতি তোলা হয়েছে, আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেবেন, কলজা ছেড়ে ফেলবে, জিব্বা কাজে ফেলবে, তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছে যে জিব্বা তো একটাই, দুটো হইলে না একটা কাটলে আরেকটা পাবে, কিন্তু একটা যে জিব্বা হিটা কাজে ফেললে এখন বেচার তো খাইতেও পারবে না, কথা কইতেও পারবে না। আমরা আজকে বলে আসছি যে আপনার
এই দেশে এরকম কথা হয়, পরিচিত লোকের কথা বলে, আপনি তো কিছু করছেন না। আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে, ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে, তখন রাতে আপনি একটা বিবৃতি দিবেন, দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই, এতে কোনো সমস্যার সমাধান হবে না। কথা পরিষ্কার। শফিউল সাহেব বক্তৃতায় সবসময় বলতো কথা পরিষ্কার, ঠিক আছে? আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে। অনেকে বলে কর্মীরা কথা শুনে না, শুনলে তাহলে এদের বাদ দেন। যে কথা আরও কথা আছে, আজকে সব বলব না, কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে। আমরা বলেছি যে আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিচ্ছে, এখন আরেক দল বাস স্ট্যান্ডের দখল করছে। দল বলল না, একটা গ্রুপ। দল বলে তো পুরো দল বুঝায়। একটা গ্রুপ আগে চাঁদাবাজি করতো, এখন আরেকটা গ্রুপ। তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না। এটা শুধু একটি দলের দায়িত্ব নয়, সরকারের প্রধান দায়িত্ব। তো যে সরকার একটা বাস সিস্টেম ক্লিয়ার করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে, আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি। আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পরিস্থিতি যদি উন্নতি ঘটে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভব। আর সেরকম একটি পরিবেশে সকল রাজনৈতিক দল ফেসিবাদ ছাড়া আমরা উৎসবমুখীভাবে এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত। যদি তার ব্যত্যয় ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি, মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কি না সেরকম উদ্যোগ করছে। আমরা এবারে স্পষ্ট বলি, কোনো নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, হতে দেওয়া হবে না। এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে। আর যদি সেরকম একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে দেয়, যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। আমরা আরেকটা কথা বলেছি যে এই সরকার মনে হয় যেন হাত পা ছেড়ে দিছে। এই হাত পা ছেড়ে দিলে তো ওনারা আরও সুযোগ পাবে দুষ্কৃতিকারী। আমরা বলছি আপনি এতদিন যা ছিলেন এখন হচ্ছে সবচেয়ে বেশি কঠোর এবং শক্তিশালী প্রমাণের বিষয়। কারণ নির্বাচনের মতো বড় কাজটা আপনাকে করতে হবে। ষড়যন্ত্রকারী যদি বুঝে যে আপনার এমন কোনো স্টিকার দেশের উপর নাই, তাহলে ওরা আরও বেশি বাড়বে। আর এই লক্ষ্যে আমরা একটা পয়েন্ট জোর দিয়ে বলেছি যে যে সমস্ত সাম্রাজ্যবাদ ফেসিবাদের দালালেরা এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় বহু সিভিলিয়ান পুলিশ, তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকে সেই প্রশাসনে নিয়ে আসতে হবে। মৌলিকভাবে এই কয়েকটি বিষয় আমরা সংক্ষেপে ওনার কাছে তুলে ধরেছি। উনি বলেছেন, উনি মনোযোগ শুনেছেন এবং এই ব্যাপারে উনি ওনার ভূমিকা পালন করেন।